গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা মাটুর সঙ্গে দেখা। কই যাস সুমিত? কলকাতায় যাস নাকি? হ্যাঁ দাদু, কলকাতায় যাচ্ছি। সাউথে না নর্থে? সাউথই দাদু। বেহালার দিকে যাইবা নাকি? বেহালা শখের বাজার? বেহালাই, তবে শখের বাজার নয়, পর্ণশ্রী। ওই একই হইল। বেহালা চৌরাস্তার নিকটেই তো। থানাটা চিনো? থানা? না তো, কোনটা? মানে বেহালা থানা? থানা চিনাটা কোনো কঠিন কর্ম না মনি। যারই জিগেবা সেই কইয়া দিবক্ষণ। একটু কষ্ট কইরা যায় থানায়, জরুরি প্রয়োজন। থানায় কেন দাদু? ওই মাটুর খোঁজটার লাইগা থানায় ঠিকঠাক জায়গা, ওরাই জানে। কিন্তু খোঁজ কি এখন পাওয়া যাবে দাদু? দেরি হয়ে গেছে না? কেন পাইবা না কেন? আর যদি নাই পাও, ট্রামে বাসে তো ঘুরা ফিরা বেড়াইবা, একটু খেয়াল কইরা দেখবা, মাটুর সঙ্গে দেখা হয়ে যাইতে পারে তোমার। বড়ই পাড়া বেড়ানি স্বভাবা ছিল কিনা মাইয়াটার, রাস্তাঘাটেই ওর সাক্ষাৎ পাইবা তুমি। তাই কইতাছি, একটু খেয়াল রাখবা। অবুবন, বুবনি। হ্যাঁ দাদু। তোরা তো কলকাতায় যাস, মাটুরে দেখছস? মাটু পিসিকে এই তো সেদিনই দেখলাম। দেখছস তাইলে? আহা হা, কি খবরই দিলা তুমি আমারে। আশীর্বাদ করি ঠাকুর তোমারে 2 হাত ভৈরা দিউক। তা দেখলা যে, কি কইলা? কিছু কইলা ওরে? ওই তো বললাম, মাটু পিসি কেমন আছো? মাটু পিসি বলল, খুব ভালো আছি বুবুন, ওরা বেহালাতেই আছে। আহা, আমিও তো তাই কই। বেহালাতেই না নারায়ণবাবুর বাসা আসিল, মাটুর বাবার বাড়ি। তা বিয়া হইছে? পোলাপান দেখলা নাকি কুলে? কোলে ছিল না, ছেলে দুটো কলেজে পড়ছে আর মেয়ে দুটো স্কুলে। বলল অঙ্কের জন্য টিউটর খুঁজছে মেয়েদের জন্যে। তাইলে তুমি যাও না কেন মনি? তুমি তো অঙ্কের টিউশনে দাও ছাত্রছাত্রী করে। মাটুর বাচ্চা দুইটা তো তোমারই বোন হয়, তুমি পড়াটা বুঝাই দাও না কেন? দেবো দেবো, তাই তো বললাম। বলছ? বাহ, বড় ভালো কাজ করছে তুমি মনি। কিন্তু মাটুর থনে পয়সা নিবা না, আমি তরে পয়সাটা দিয়া দিমুক্ষণ। মাটুটার লাইগা বড্ড মন পুড়ে। নেক্সট যেদিন ওর লগে মিট করবা, মাটুরে আমার কথা কইও। নিশ্চয়ই বলবো, কিন্তু কি বলবো দাদু? কইবা, মাটু পিসি, তোমার মামা বাবু আইজও মরে নাই, 95 পার কইরাও বাইসা আছে, মাথাটা দিব্যি পরিষ্কার। তুমি তার একখান চিঠি দিবা, তোমার মামা বাবুরে একখান পত্র দিও তুমি। সকল প্রকার খোঁজ খবর দিয়া স্পষ্ট কইরা ঠিকানা লিখা পত্র দিবা। তোমার মামা বাবু তোমার একবার চোখের দেখা দেখতে চায়। কি হইতেছেটা কি? কারে এত চোখের দেখা দেখানোর শখ হইল তোমার শুনি? ছেলে বউ নাতি নাতনি সকলেই তোমার চোখের সামনে, আবার কারে দেখানোর লেগে হুতাশ করে? ঠাকুমা এসে পড়েছেন, দাদু গোপন করার চেষ্টা করেন। ও কিছু না, তোমারে আর এইডা লইয়া চিন্তা করন লাগবো না। যাও যাও, আপন কাজ কামে মন দাও না। আমি বুবনের সাথে কথাটা কইয়া লই, জরুরি কথা। কি আবার এত জরুরি কথা? মাটুর কথাই কইতাছ নিঘাত। চোরের মতো মুখ করে দাদু অম্লান বদলে মিথ্যে কথা বলেন। আরে না না, খামাখা মাটুর কথা কুমু কেন? আমাকে একটা সিরিয়াস ডিসকাশন চলতেছে। কি না বুবুন? ঠাকুমা অবিশ্বাসী মাথা নেড়ে চলে যান। অবুবন, বুবন দিদিমণি কই গেলা? এই যে দাদু। তুমি না কইছিলা মাটুর বিয়া হয়ে গেছে? হ্যাঁ দাদু। স্বামী কি করে? স্বামী ইঞ্জিনিয়ার। ও হো, তাই? বাহ, সে তো খুব ভালো, খুব ভালো। ইঞ্জিনিয়ারের সাথে বিয়া হইছে মাটুর। তা পাত্রের বাবা কি করে? পাত্রের বাবা? বাবা তো ডাক্তার। ডাক্তার? বাহ, সে তো আরো ভালো।
যাক, মাটু তাইলে সুখেই আছে, কি বলো? তা আছে, মাটু পিসি খুব ভালো আছে। পোলাপান কয়ডা? হইছে তো নাকি? 2 ছেলে বড়, ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং পড়ছে মণিপালে, দুজনেই। আর মেয়ে দুটো ছোট যমজ, স্কুলে পড়ে, লোরেটো হাউসে। ওদের জন্যই তো অঙ্কের টিচার চাইছিল মাটু পিসি। ও, অঙ্কে কাঁচা হয়েছে বুঝি? তা আমি তো এখন আর টিউশনি দেই না, তাও আমার কাছে আইলে আমি অঙ্কটা দেখায় দিমুখন। বলবো বলবো তোমার কাছে পাঠিয়ে দিতে। কিন্তু কলকাতা থেকে আসা সহজ নাকি? এখন খুব সোজা হয়ে গেছে দাদু, এখন এটাও প্রায় কলকাতাই হয়ে গেছে। যা ভিড় রাস্তায়, রিকশায় ট্রাফিক জ্যাম হচ্ছে সর্বত্র। রিকশা? রিকশা করে কলকাতায় যেবা? না না, সে কথা বলিনি। বলছিলাম, থাক গিয়ে অন্য কথা। আগে বল, মাটুরে কেমন দেখলি? শরীর কেমন তার? শরীর তো ভালোই মনে হলো, রোগাও না মোটাও না, লম্বা লম্বা চুল, শ্যামলা রং, আর মুখখানা মা দুর্গার মতো, খুব রূপসী। তরে কইছিলাম না, মাটু বড় সুন্দর। থাক, ঢের হয়েছে। মাটুর রূপের কাহিনী আর শুনে কাজ নেই। ভুবনের কলেজ আছে, তুমি যাও তো ভুবন। ঠাকুমার আজ আর রণরঙ্গিনী মূর্তি নেই, যেহেতু দাদুর আজ একটু জ্বর জ্বর ভাব হয়েছে। ঠাকুমাকে নরম দেখেই দাদুর স্বর পাল্টে গেল। রও রও, সকলের সকল ব্যাপারে তোমার কথা কইবার লাগে না? কখন থেকে আমার যে ক্ষুধা লাগছে তার খেয়াল নাই। ভাতই হইল না অহনো। আমি আইজ আর ভাতই খামু না, তোমরা খাও গা। আরে কও কি? এই যে জল খাবার খাইলা, আধা ঘন্টা হয় নাই। সকাল 9:30 বাজে, ভাত খাওয়ানোর টাইম হইল এটা? ক্ষুদমনি পাইলি হইল? দাদুর জ্বর ভাব ভুলে ঠাকুমা বাড়ি মাথায় করতে থাকেন। দাদু আজকাল খেয়ে বলেন খায়নি, পেয়ে বলেন পাইনি, আবার দুবার করে পুজোর পার্বণীয় দিয়ে ফেলেন আমাদের। এই একটাই যা গোলমাল হয়েছে, দাদুর কিছুতেই কিছু ঠিকঠাক মনে থাকছে না আজকাল। অথচ এই 95তেও নিজেই নিজের যাবতীয় কাজকর্ম সেরে নেন, বাথরুমেও একা যান। বসংবদ শরীর আয়ত্তে আছে, কিন্তু স্মৃতি কুহুকিনীকে আয়ত্তে রাখতে পারছেন না। সেদিন ছোট পিসির মেয়ে মনুদিদিকে ছোট পিসি ভেবে নিয়ে খুব ললিতা ললিতা করে ডেকে কথাবার্তা বলছিলেন। আবার মেজ জেঠু অনেকদিন পর দিল্লি থেকে এসে প্রণাম করার পরে চিনতে না পেরে তাকে নমস্কার টমস্কার করে সোফাতে বসালেন, অথচ মেজ জেঠিকে ঠিক চিনেছেন। কি মেজ বৌমা, কবে এলে বাপের বাড়ি থিকা? একবার যাইলে আর আসার নাম করো না। দিল্লিটাকেই বাপের বাড়ি ধরে নিয়েছেন দাদু। দাদুর এই ভুল হওয়া নিয়ে আমরা যত হাসাহাসি করি, ঠাকুমা ততই রাগারাগি করেন। তার ধারণা, দাদু মাঝে মাঝে ইচ্ছে করেই ভুলে যাবার ভান করেন। 4টের সময় চা বিস্কুট খেয়ে 5টা বাজলে দাদু কমপ্লেন করেন, কি গো বৌমা, সন্ধ্যা হইয়া গেল, তোমাকে ঘুমও ভাঙে না আর আমার চাও হয় না। মা হাসেন, হয়তো আরেক কাপ চা বানিয়ে দেন। কিন্তু ঠাকুমা তেলে বেগুন। 10 বার কইরা চা খাই আর কাম নাই, রাইতে তো এমনিতেই চোখে ঘুম আসে না, আর দুধ চিনি অত সস্তা না। দাদুর এই জরাগ্রাসে অনায়াস আত্মসমর্পণ ঠাকুমার সহ্য হচ্ছে না। দাদু বাড়ির কর্তা, তার হুকুমেই সবাই চলেছে এতকাল। এখন তাকে নিয়ে ছোটরা হাসছে, বড়রা করুণা করছে। এ দৃশ্য ঠাকুমার সইছে না। এই জরাগ্রস্ত গৃহকর্তাকে বরদাস্ত হচ্ছে না ঠাকুমার। কোথায় গেলেন তার সেই পুরুষ সিংহ পতিদেবতা? অবশ্য এমন কিছু দুরবস্থা হয়নি দাদুর। স্নানের পরে গামছাটা নিজেই কেচে রোদে মেলে দেন, নিজেরটুকু নিজে করে নিতে পারেন এখনো। সেদিন অবধি বাজার করেছেন। আজকাল বাজারটা না করলেও হাঁটতে বেরোলেই কলাটা মূলোটা কিনে আনেন। পয়সার হিসেব টিসেব মাথায় পরিষ্কার। পেনশনের তারিখ ভুলে যান না কোনো মাসেই। অথচ সকালের কথা বিকেলে মনে থাকছে না। আরও একটা নতুন ব্যাপার হয়েছে। দাদু ইদানিং উদ্যোগী হয়ে সংসারের খরচ কমাতে নানা রকমের সুবন্দোবস্ত করেন। যেমন গ্রীষ্মের দুপুর ঠাকুমা ঘুমিয়ে মাও ঘুমোচ্ছেন, দাদু এসে মাকে সযত্নে ঠেলতে লাগলেন। ঠেলে ঠেলে তুললেন, বোমা, অবোমা,
বোমা ঘুমাইলা নাকি? অ্যাঁ, সাড়া দাও না কেন? ঘুমাও নাকি বৌমা? মা ধড়ফড় করে উঠে বসে ঘোমটা টেনে বলেন, হ্যাঁ বাবা বলুন। কইতাছিলাম কি, আইজ আর আমার লেগে চা বানাইবা না, বুঝলা? আমি আজ বইকালে আর চা খামু না, সকালে 2বার খাইছি, তাই কয়ে দিলাম চা বানাইবা না। ঠিক আছে বাবা। মা শুয়ে পড়লেন। চটি ফটর ফটর করতে করতে দাদু নিশ্চিন্ত মনে নিজের ঘরে বসে গেলেন। বিকেলবেলা ঠিক সময় মা দাদুকে চা দিয়ে এলেন। দাদু চা খেলেন এবং ঘণ্টাখানেক পরে বললেন, বৌমা, তোমরা আর এই বুড়া মানুষটার কথা মনেই করো না। নিজেরা নিজেরা চা খাইলা, টুংটাং শুনতে পাইলাম, আমারে দিবার কথাটা মনেও নাই কারুর। বুড়া হইলে এই হয়। মা তো চুপচাপ হাসেন, কিন্তু ঠাকুমা ফেটে পড়েন। মাকে মাঝে মাঝে সত্যি খুব মুশকিলে ফেলেন দাদু। একবার ঠাকুমা তখন মেজো জেঠুর কাছে গেছেন। দাদু বললেন সকালে 8খানা ডিম সিদ্ধ করে দিতে হবে তাকে, বাকি 8খানা পরদিন সকালে সিদ্ধ করা হবে। হাফ কাঁচা ডিম ফ্রিজে রেখে দিতে হবে। বৌমা মন দিয়া শুনো, কাল সকালে ফের ফ্রেশ হাফ ডিম সিদ্ধ করে খামো। আইজ হাফ ডিম, কাল হাফ। আগের থেকে ফুল ডিমটা সিদ্ধ করে ফ্রিজে রেখে বাসি ডিম সিদ্ধ দিবা না, তাইলে কিন্তু আমি আর ডিমই খামু না, ফেলা দিমু করে দিলাম। দাদুকে ম্যানেজ করার কায়দা ভাগ্যিস মা জানেন। কিংবা দুপুরে খেতে বসেই, বোমা, আইজ কিন্তু রাত্রে আমার রুটি খানা বানাইবা না, আইজ আমার ক্ষুধা নাই, আটা নষ্ট করে লাভ নাই, রাতে কেবল হাফ কাপ দুধ দিবা। শুনে রাখলা তো, আইজ আমি রুটি তরকারি খামু না, আমার রুটি খান বানাইবা না, মানা করে দিলাম। রাত্রে দাদু 1.5খানা রুটি খেলেন, 1 কাপ দুধ সমেত। রুটি না বানানোর জরুরি বিষয়টি উত্থাপিতই হল না আর। সেই দাদু উঠতে বসতে মাটুর খবর নিচ্ছেন। বৌমার কাছে না, স্ত্রীর কাছেও না, আমাদের কাছেও না। দাদা সত্যবাদী যুধিষ্ঠির গোলমাল বুঝে আগেই মাটুর ফিল্ড থেকে সরে পড়েছে। এখন আমাকে দেখলেই শুধু একই কথা, মাটুরে আর দেখলা নাকি বুবন? মাটু পিসিকে? হ্যাঁ, এই তো সেদিন দেখা হলো। সেদিনই? কোথায়, ট্রামে? না দাদু, ঢাকেশ্বরীতে শাড়ি কিনছিল গড়িয়াহাটে। শাড়ি কিনতাছিল ঢাকেশ্বরীতে? ওইটা আমাগো দেশের লোকের দোকান কিনা, নারায়ণবাবু ওইখানেই কেনাকাটা করে। মাটু পিসি সিল্কের শাড়ি কিনছিল। সিল্ক নাকি? টাকা পয়সা তাইলে আছে হাতে। মনে তো হলো তাই, গায়ে বেশ গয়নাগাটিও ছিল দেখলাম। বাহ বাহ, গয়নাও পেরেছিল মাঠু? স্বামীরে দেখছিল সাথে? কই, স্বামীকে তো দেখছিলাম না, একাই ছিল। মাঠু কিছু কইছিল নাকি? তরে কিছু জিগায় নাই? তেমন কিছু বলেনি, শুধু বলল, ভালো আছো তো বুবুন, বাড়ির সবাই ভালো? তুমি কি কইলা, আমাগো কথাটা কইছিলা তরে? হ্যাঁ, বললাম তো দাদুকে একটা চিঠি দিও। কিন্তু অ্যাড্রেসটা দিছিলা? এই নতুন বাড়ির অ্যাড্রেস তো নাই মাটুর কাছে। কল্যাণীর অ্যাড্রেসটা ওরা লিখা দিছিস তো? আহা, কত কাল দেখি না, একটা খবর পর্যন্ত নাই। আর মাটুর খবরে কাজ নাই তোমার? এদিকে ভাত খাইছে কিনা স্মরণে নাই, ওই দিকে মাটুরে কইও যেন পত্র দেয়। ইস! ঠাকুমার কানে ঠিক পৌঁছে গেছে মাটুর নাম। উচ্চারণ করলে রক্ষে নেই। দাদু তখনকার মতো চুপসে যান। দাদা রণে ভঙ্গ দিলে কি হবে, মাটু পিসির সঙ্গে আমার প্রায় দেখা হয়, হতেই হয়। দেখা না হয়ে উপায় কি? দাদু গল্প শুনতে চান, মাটুর গল্প। আমি তাকে শোনাই সেই গল্প। কি গো বুবুন শোনা, মাটুর দেখা সাক্ষাৎ পাইলা নাকি পথে ঘাটে? হ্যাঁ দাদু, শুক্রবারই দেখা হলো। তাই? কিছু কইল? আমি তো ট্রামে ছিলাম, মাটু পিসি রাস্তা ক্রস করছিলেন, কথাবার্তা হয়নি। একাই? সাথে আসিল নাকি কেউ? একটা মেয়ে ছিল সঙ্গে, আমাদেরই বয়সী হবে।
দেখতে খুব সুন্দর। বাস বাস, আর কথাই নাই। ওই হইল গিয়া মাটুর মাইয়া, সুন্দরী হইব না? মাটু আমাদের কি কম সুন্দরী? ওই রূপী তো মাইয়াডার কাল হইল। দাদু এবার আপনা থেকেই চুপ করে যান, আর কথা কন না। ঘোলাটে চোখের দৃষ্টিতে বহুদূরের ছায়া এসে পড়ে। একটা দীর্ঘশ্বাসও বেরিয়ে আসে। মাজর কাঁপিয়ে ফোঁস শব্দ হয়। আমি পালাই। এবারে কোঁচার খোঁটে চোখ মোছার পালা। হঠাৎ যেদিন দাদু বললেন, তোরা তো কলকাতায় যাস, মাটুরে দেখোস। আমি জিজ্ঞেস করেছিলাম, মাটু? মাটু আবার কে দাদু? মাটু রে, মাটু আমার বর্দির মাইয়া মাটু। তগো পিসি হয়, মাটু পিসি। ওই যে লম্বা লম্বা চুল, একটু মনে কইরা দেখ। রং টুকসাপা, মুখশ্রী অপূর্ব, শ্যামা মায়ের রূপ। ঠাকুমাকে গিয়ে ধরলাম। ঠাকুমা, মাটুকে? মাটু পিসি, লম্বা লম্বা চুল। ঠাকুমা মহাশূন্য থেকে ভূপাতিত হলেন। মাটু? মাটুর কথা তোদের বলল কে? স্বপ্নোত্থিতের স্বর ঠাকুমার। দাদু বলছিলেন কলকাতায় গেলে মাটু পিসির খোঁজ নিতে। দাদু বলছিলেন? তোর ঠাকুরদার সত্য সত্যই ভীমরতি ধরে গেছে এইবার। 50 বছর পূর্বে যে মায়া ঘর সেরা চলে গেল, আর কোনোদিন ফিরে আইল না, একটা চিঠি পর্যন্ত দিল না, তার খোঁজ করব নাতি নাতনিরা। বুড়ার কথা কানে লইতে হইব না। ও কি আর বাইসা আছে? থাকেও যদি, সে কি আর খবর দেওয়ানোর অবস্থায় আছে? কি কাণ্ড! 50 বছর যারে মনেও পড়ে নাই, যার নামও কেউ করে নাই, আর সেই মাটুর খোঁজ পড়ছে। ঠাকুমার কাছে সেই প্রথম শুনতে পেলাম মাটুর গল্প। মাটু পিসি যদি বেঁচে থাকতেন, বয়স হতো 68-69 বছর, বাবার চেয়ে 18 বছরের বড় ছিলেন। কিন্তু দাদুর কাছে সেই যুবতীকালেই প্রস্ফুটিত হয়ে রয়েছে। মাটু দাদুর ভাগ্নি, ঠাকুরদার বড় দিদির মেয়ে। সে বেহালায় তাদের বসত বাড়ি। মা মরা মেয়ে মাটুকে তার বাবা নারায়ণবাবু মোটে সামলাতে পারছিলেন না। 14 পা দিতে না দিতে সে পাড়ায় মক্ষীরানী হয়ে বসেছিল। ছেলে বুড়ো সবাইকেই ঘায়েল করে ফেলছিল মাটু। কিন্তু পাশের বাড়ির কাকাবাবুর সঙ্গে যেদিন পালিয়ে গেল এবং 3 দিন বাদে সিঁদুর পরে ফিরেও এলো কাকাবাবু সমেত, কালীঘাটে বিয়ে হয়েছে বলে, সেদিন নারায়ণবাবুকে পাড়ার লোকে বাধ্য করল মাটুকে অন্য কোথাও পাঠিয়ে দিতে। পাড়ার লোক বলতে কাকাবাবুর স্ত্রী কাকিমা এবং মাটুর তরুণী সৎমাই প্রধান ভূমিকা নিয়েছিলেন। অগত্যা নারায়ণবাবু মাটুকে মামার বাড়িতে পাঠিয়ে দিল, কলকাতার বাইরে দ্বীপান্তরে। দাদু তখন বালুর ঘাটে। দাদুর মা, মাটুর দিদিমাও সেইখানে। দিদিমা তো মরা মেয়ের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। মাটু পিসির সে বছর আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হল না। মাটুকে যখন বালুর ঘাটে পাঠিয়ে দেয়া হলো তার দিদিমার কাছে, তার মামা অর্থাৎ আমাদের দাদু তখন নেহাত যুবক, ঠাকুমারও কচি বয়স। 2 কোলে 2 জ্যাঠামশাই দুরন্তপনা করছেন। আমার বাবা সদ্য ভূমিষ্ঠ হয়েছেন। মাটু পিসির দিদিমা তো ঠাকুমার শাশুড়ি। তিনি চেষ্টা করলেন মাটু পিসি যাতে সংসারে বোঝা না হয়ে ওঠেন, সংসারের কাজে লাগেন। তিনি মাটু পিসিকে ঠাকুমার কাজে সাহায্য করতে লাগিয়ে দিলেন। কিন্তু মাটু পিসির সংসারের কাজ পছন্দ ছিল না। কয়লা ভাঙা কি বাসন মাজা, উনুন ধরানো কি বাটনা বাটা, যেটাই করতে বলি না কেন, মাটুর তাতেই মুখ গোমড়া হয়ে যেত। কোনো রকমে হাতের কাজটুকু সেরেই সেজে গুজে রঙিন ফিতের ফুল বেঁধে লম্বা 2 বেনি ঝুলিয়ে মাটু বিবি বেরিয়ে পড়তেন পাড়ায় পাড়ায় ঘুরতে। ঘরে মনই টিকত না ওর। বাচ্চাগুলোকে ধরতে বললে বাচ্চা কোলে করেই পাড়া বেড়াতে চলে যেত। এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরেই মাটু দিন কাটাত। আর নজর ছিল ঠাকুরদার উপর। বাবা, সেদিকে আলস্য নাই। মামা বাবু, আপনারে বাতাস করি একটু। মামা বাবু, একটু চা কইরা দেই। মামা বাবু, আপনার লেগা লুচি মোহনভোগ বানাইতেছি, দেখেন খাইয়া কেমন হইছে।
ন্যাকামির শেষ ছিল না। মামাবাবু অফিস থেকে ফিরলে আর রক্ষা নাই। লজ্জা শরমের ধার ধারতো না তো, খালি মামাবাবু আর মামাবাবু। বাচ্চাগুলো একটু ধরলে আমি নিজেই জলখাবারটা বানাতে পারি, তা নয়, সেই বানাবে। কত গুণ দেখাবে না। ছেলেকে যত্ন করছে দেখে শাশুড়িও খুশি। সরল মানুষ ওরা, কি জন্যে কি করছে মাটু সেটা ওরা বুঝতেই পারছিল না, না তার মামা না দিদিমা। ওসব মেয়ের কি সংসারে মন টেকে? ওদের ধরে বিয়ে থা দিলেও লাভ হয় না। বারোমুখো মেয়েরা সংসার করে না। মাটু ছিল বারোমুখো মেয়ে। ঠাকুমার মুখেই যা জানার জেনেছি, কিন্তু মাটু পিসির অন্তর্ধানের ব্যাপারটা ঠাকুমা ঠিকমতো বলতে পারেননি। ওটা আজও রহস্যময়। হ্যাঁ, ঠাকুমা যে মাটু পিসিকে দিয়ে সংসারের ভারী ভারী খাটুনির কাজগুলো করাতেন সে ব্যাপারটা টের পেয়েছি, কিন্তু সেই কারণে কি কোনো মেয়ে গৃহত্যাগ করে? না হয় ঠাকুমার মাটু পিসিকে পছন্দ ছিল না, কিন্তু দাদু আর দাদুর মা? বিয়ে থা হবে না, ও মেয়ের হাতে অন্ন গ্রহণ করবে না কেউ, পাড়ায় ঢিঢি পড়ে যাবে, মুখ দেখানো যাবে না, পরের মেয়ে দুটোর বিয়ে হবে না। নারায়ণবাবুর দ্বিতীয় পক্ষের শ্বশুরমশাই বললেন, না বাবা জীবন, পুলিশে খবর দিয়ে কাজ নেই, ওতে বংশে চুনকালি পড়বে। ও মেয়ে যেখানে গেছে যাক, ধরে নাও মেয়ে তোমার ছিল না। বাবার অমতে মামাবাবু আর পুলিশে খবর দেবেন কি করে? অতএব জলজ্যান্ত মানুষটা টুপ করে পানা পুকুরে ঢিল মারলে যেমন ডুবে যায়, কোনো দাগ থাকে না জলের গায়ে, তেমনি করেই কাল সমুদ্রে ডুবে গেল, আর উঠল না। মাটু পিসি যখন এক রাত্রে বাইরে যাবে বলে উঠেছিল, ঠাকুমা ওর সঙ্গে সঙ্গে আলো নিয়ে খিড়কি পুকুরে গিয়েছিলেন। তখন দেখেছিলেন একটা চাদর গায়ে দেয়া লোক সরাত করে সরে গিয়েছিল কলাবাগানের অন্ধকারে। ঠাকুমার নিশ্চিত ধারণা মাটু পিসি সেই লোকটার সঙ্গেই পালিয়েছিল, কিন্তু লোকটা যে কে তা কেউ জানে না, কেউ চিনত না ওকে। মাটু পিসি একদিন হারিয়ে গিয়েছিল। সকালে উঠে মাটুকে খুঁজে পায়নি বাড়ির লোক। ঘরে নেই, উঠোনে নেই, পুকুর ঘাটে নেই, গোয়াল ঘরেও নেই, ঢেকিশালে নেই, রান্নাঘরে নেই, আমবাগানে নেই, ঠাকুর বাড়িতে নেই, নদীর পাড়েও নেই। তবে মাটু গেল কোথায়? পাড়ায় পাড়ায় খুঁজে, বাড়ি বাড়ি খুঁজেও মাটুকে আর পাওয়া গেল না। মাটুর কোনো চিহ্ন নেই। পুলিশে খবর না দিয়ে মাটুর বাবাকে খবর দিলেন দাদু। নারায়ণবাবু দাদুকে পুলিশ কেস করতে নিষেধ করলেন। দাদুর মতোই তিনিও বিশ্বাস করতেন ভদ্র ঘরের মেয়েদের নিয়ে পুলিশের ঘাঁটাঘাঁটি না করাই ভালো। সম্ভ্রান্ত ঘরের বয়স্থ মেয়েরা অমন হুটহাট ঘর থেকে হারিয়ে যায় না, রাত পোহালে উঠে যায় না। 18 বছরের সমত্ত জোয়ান মেয়েকে বাড়ি থেকে গায়ের জোরে হরণ করে নিয়ে যায়নি কেউ। এ তো রাবণ রাজার যুগ নয়। সে মেয়ে রাত থাকতে আগল খুলে নিজে নিজেই বেরিয়ে গেছে। যে মেয়ে অমন চুপচাপ রাস্তায় বেরিয়ে যায়, তার বাকি জীবনটা ওই রাস্তায় পড়ে থাকাই ভালো। ওকে আর ঘরে ফিরিয়ে আনার প্রয়োজন নেই। পুলিশে খবর দিয়ে কি হবে? তারা হয়তো ওকে ধরে আনবে, তারপর তখন ওকে নিয়ে কি করা? আর তার মুখখানাও দেখতে পাননি ঠাকুমা। ঠাকুমার মুখে মাটু পিসির প্রসঙ্গই প্রথম শুনলাম। আর বিগত 50 বছরে নাকি দাদু কোনোদিনই মাটু পিসির বিষয়ে বাক্য ব্যয় করেননি। এত বড় একটা ঘটনা কেমন করে ভুলেছিলেন তারা? দাদু কোনোদিনই গল্পের লোক নন, তবু তার মুড এলে 2-4টে প্রিয় কাহিনী আমাদের জীবনভর শুনতে হয়েছে। একটা 20 কিলো মাছ ধরবার কাহিনীটি সবচেয়ে প্রিয় ছিল তার মধ্যে। এখন হঠাৎ 95 পেরিয়ে দাদুর স্মৃতিতে মাটুর আবির্ভাব ঘটেছে। এতকাল মাটুর চিহ্ন ছিল না। 50 বছর আগে যে অষ্টাদশীটি হঠাৎ শেষ রাতে গৃহত্যাগ করেছিল, আর কোনোদিনও ফিরে আসেনি, চিঠিও লেখেনি একটিও, তারই জন্যে দাদুর প্রাণ এখন সদা উচাটন। এদিকে নিজের ছেলেমেয়েদের চিনতে ভুল হয়ে যায়, আর মাটুর নাম উচ্চারণ হতে শুনলেই ঠাকুমার মধ্যে কি যেন একটা বিস্ফোরক পদার্থে আগুন লাগে। এ এক আশ্চর্য রহস্য জালে জড়িয়ে পড়েছি আমরা। ঠিক কি ঘটেছিল সেই রাতে? সবটা কেন, কিছুই জানা নেই। বুঝি না কেন যে ঠিক কি যে ঘটে গিয়েছিল, যে ঘটনার একটা বিচিত্র বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি।
এই 50 বছর বাদেও যে সমস্যার সমাধান হয়নি। দুটো বার্ধক্য পীড়িত মানুষের মধ্যে বিপুল এক ব্যবধান হয়ে জেগে রয়েছে একটি হারিয়ে যাওয়া নাম, মাটু। কাগজে একটা নিরুদ্দেশ বিজ্ঞাপন দিয়ে দেখলে হয় না দাদা? পিসিমণি নামে একটা বিজ্ঞাপন। কত তো অসাধ্য সাধন করেছে বিজ্ঞাপন। কি হবে বিজ্ঞাপন দিয়ে? হয় সে মেয়ে বেঁচে নেই, নয় এমনভাবেই তার বেঁচে থাকা যে তার আর ঘরে ফেরার পথ নেই। ঘরে ফেরার পথ সবসময়ই আছে। আমরা তো আছি, নেই? দাদু ঠাকুমা তো ছিলেন। ছিলেন কি? আমার তো মনে হয় না। ধরো যদি দাদুর ভাগ্নি না হয়ে মাটু দাদুর নিজের মেয়েই হতো, তাহলে কি বংশের মুখে চুনকালির কথা ভেবে পুলিশে খবর দিতেন না দাদু? কিংবা ধরো যদি মাটু পিসির মা বেঁচে থাকতেন, তাহলে কি ওর বাবা পুলিশে খবর না দিয়ে পারতেন? সৎমা বলি এটা সম্ভব হয়েছে। আশ্চর্য বাবা, কিন্তু ভেবে দেখো বুবুন, মেয়েটার কি হলো? বাঁচল না মরল, গুন্ডা বদমাশ পাল্লায় পড়ল কিনা, কোনো খবরই জানতে চাইলে না তারা। মামাও তেমনি। মামা বাড়ি থেকেই হারিয়ে গেল, অথচ মামা কোনো দায়িত্ব নিলেন না। অমন উধা হয়ে যেতে পারে কখনো একখানা আস্ত মানুষ? দাদার আর আমার কথার মধ্যে হঠাৎ কথা বলে উঠলেন সাবি পিসি। পান সাজছিলেন ওপাশের তক্তপোষে বসে। দূরে কোথাও যদি তাকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তো উধাও হয়ে যেতেই পারে। ধরো তাকে যদি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় বাঙালি মেয়েদের খুব চাহিদা ছিল পশ্চিম পাকিস্তানে। দালালরা আসতো নিয়মিত বাঙালি মেয়ে কিনে নিয়ে যেতে। মাটুর বেলায় ঠিক যে কি ঘটেছিল তা তো কেউই জানে না। আমরা সকালে উঠে দেখলুম মাটু নেই, দোর হাট করে খোলা। কিন্তু মাটু নিজেই দোর খুলে রেখে চলে গেছে, নাকি কেউ তাকে দোর খুলে পথে বের করে দিয়েছে, বাড়ির চৌকাঠ পার করে দিয়েছে, তা কি আমরা জানি? অমন না জেনেও যে একটা মেয়ের নামে কেচ্ছা রটানো ঠিক নয়। 50 বছর ধরে শুনে আসছি মাটু পালিয়েছে। কে কে দেখেছে সেটা? কার সঙ্গে পালালো সে? কই, গ্রামের কারুর সঙ্গেই তো যায়নি সে। তবে লোকটা কে? কোথা থেকে এসেছিল? পুলিশ একবার খবর দিলে না কেন? যেমন বাপটা তেমনি ওর মামা, দুজনেই ভীতু আর স্বার্থপর। একটা গরু ছাগল হারালেও তো মানুষ খুঁজতে বেরোয়, মাটুকে খুঁজতে বেরোয়নি কেউ। ও বুবুন, বুবুন ধন, কলকাতা যা নাকি মনি? সাউথে যাবা? একটু খেয়াল কইরা দেখবা তো, ট্রামে বাসে যদি মাটুর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় অ্যাক্সিডেন্টালি, তাইলে কিন্তু মনে করে ওয়ারে কইবা আমার যেন অতি অবশ্য কইরা একটা পত্র দেয়। কইবা তোমার মামা বাবু বাইচ্চা আছে, মাটুরে দেখনের লেগা বড় প্রাণ কান্দে তার। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা মাটুর সঙ্গে দেখা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।